আসসালামু আলাইকুম। ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আগেই বলেছি যে এই অনুষ্ঠান নির্বাচন পর্যন্ত চলবে এবং এই নির্বাচনের মধ্যে আমরা এখন থেকেই যারা প্রার্থী হতে চান, প্রার্থী হয়েছেন বা হবেন এবং সেই সাথে নির্বাচনী এলাকার পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন রিপোর্ট, সাক্ষাৎকার প্রচার হবে। এই পর্যায়ে আলোচনা করব রাজশাহী ১ তানোর গোদাগাড়ী, গুরুত্বপূর্ণ একটি আসন। যেই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শরীফউদ্দিন। কিন্তু এই আসনেও অশান্তি। এই আসনের অন্যতম দাবিদার অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। এই আসন নিয়ে উত্তেজনা, দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান হয়েছে। সুলতানুল ইসলাম তারেক ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছেন গণসংযোগের মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তার পক্ষ থেকে বিগত দিনে তিনি যেহেতু একজন বিশিষ্ট ব্যবসায়ী, প্রচুর নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। যারা গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলার শিকার হয়েছেন তাদের পাশে থেকেছেন এবং তার সেই অবস্থানটা নেতাকর্মীদের সঙ্গে অব্যাহত আছে। সেই কারণে যখন নাকি প্রাথমিকভাবে তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছে, তারপর থেকে এলাকায় সুলতানুল ইসলাম তারেকের পক্ষে ক্ষোভ বিক্ষোভ, সমাবেশ অব্যাহত আছে এবং তিনিও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন করেছেন যাতে পুনর্বিবেচনা করে চূড়ান্তভাবে যখন নাকি মনোনয়ন দেওয়া হবে যাতে তাকে মনোনীত করা হয়। দর্শক, এই পর্যায়ে সুলতানুল ইসলাম তারেক কি বলছেন আমরা দেখি তার বক্তব্যটা। ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, আপনি প্রাথমিক মনোনয়ন পাননি রাজশাহী ১ তানোর গোদাগাড়ী। আপনি অপেক্ষা করছেন বা প্রত্যাশা করছেন যে আবারও মূল্যায়ন করার মধ্য দিয়ে চূড়ান্ত যে মূল্যায়ন হবে, ফাইনাল লিস্ট হবে, সেখানে আপনি স্থান পাবেন। আপনার প্রত্যাশা কি? ওই অঞ্চলে আপনার কন্ট্রিবিউশন কি? আপনি কেন মনে করেন যে ফাইনালি আপনাকে মূল্যায়ন করা হতে পারে? বিগত 17 বছর যাবৎ বিভিন্ন বিপদগ্রস্ত নেতাকর্মীদের সাথে সবসময় আমি ছিলাম। বিশেষ করে 18 নির্বাচনের পরে বাংলাদেশে একটা সমস্ত বাংলাদেশ মিলেই একটা চরম অরাজনৈতিকতা বিগত সরকারের আমলে হয়েছে। তারই ফলশ্রুতিতে আমার গোদাগাড়ী তানোরেও ঠিক একই অবস্থা, এমনকি বৃহত্তর রাজশাহীতেও। সেই হিসাবে আমি কয়েকজন এখানে মিনিমাম 7 থেকে 8 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিল। তাদের প্রতি মাসে আমি তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি। বিগত নেতাকর্মীরা যারা মানে জেলে হামলা মামলা ছিল তাদেরকে আমি পারিবারিকভাবে এবং জেলে দেখাশোনা করেছি, তাদেরকে জামিনের ব্যবস্থা করেছি। বিপদগ্রস্ত নেতাকর্মীদের সাথে সবসময় ছিলাম। দলীয় বিভিন্ন প্রোগ্রামে আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে জেলাতে, এলাকায় সবসময় বিগত সরকারি ফ্যাসিবাদী সরকারের আন্দোলনে তাদের আমরা মুখ্য ভূমিকা পালন করেছি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে। এবং রাজশাহী জেলা সহ মহানগর সহ এমন কোনো নেতাকর্মী নাই যে তাদের বিপদে আমি পাশে ছিলাম না। সেই হিসাবে আসলে জনগণ বা ভোটারদের ভালোবাসা, জনগণের ভালোবাসা, এটা সম্পূর্ণ অন্য ধরনের একটা ভালোবাসা। এটা আপনি আপনার যখন প্রয়োজন হবে বা আপনাকে কেন ওরা চাচ্ছে, আমাকে কেন ওরা চাচ্ছে, ওরা চাচ্ছে যে দেখছে কি যে আমি যেহেতু তাদের বিপদে আপদে পাশে ছিলাম, এখন আমাকে ওরা যোগ্য প্রার্থী হিসাবে ওরা মনে করছে। আমি তাদেরকে পাশে থাকলে তাদের আমি সেবা যত্ন করতে পারবো। এবং দেখেন 5ই আগস্টের পরে আমাদের বিগত সঙ্গত কিছু কারণেই নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে হয়তো একটু কম বেশি কিছু অন্যায়ের সাথে জড়িত ছিল, কিন্তু আমার কোনো নেতাকর্মী এমন কোনো ভাবে নাই যে তারা আমার নেতাকর্মীরা এলাকায় এমন কোনো উচ্ছৃঙ্খলতা করছে যে কারণে সবসময় আমার নেতাকর্মীদের আচার ব্যবহারে, আমার আচার ব্যবহারে তারা সাধারণ জনগণ তারা অত্যন্ত খুশি। এই কারণেই মনে করে যে আমি যদি তাদের পাশে দাঁড়াতে পারি,
তাহলে উম, তারা জি। যোগ্য ব্যক্তিকে পাবে এবং উম, তারা উম, নির্দিষ্ট তাদের আশা পূরণ হয়। আপনিও তানোর গোদাগাড়ি অঞ্চলে বিএনপির রাজনীতির সাথে কতদিন থেকে যুক্ত আছেন? আমি আহ, অনেক আগের থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলাম। মানে আমার রাজনৈতিক গুরু হলো ব্যারিস্টার আমিনুল হক। উনি অত্যন্ত শ্রদ্ধেয় আচ্ছা। ব্যক্তিত্ব। আহ, অত্র উনি তিনবারের মন্ত্রী, 4বারের এমপি। উনি একজন অসাধারণ ব্যক্তিত্ব এবং তারই হাতে খড়ি ধরেই আমি রাজনীতিতে ছিলাম এবং ওনার একজন পরামর্শক হিসাবে, ওনার একজন অ্যাডভাইজার হিসাবে আমি সবসময় ওনার পাশে ছিলাম। উনি প্রয়াত হওয়ার পরেই আমি প্রকাশ্যেই মাঠে আসি এবং অনেক আগের থেকে আমি বিএনপির সাথে জড়িত আছি এবং আমি সবসময়ের জন্যই নেতাকর্মীদের পাশে ছিলাম। আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী বটে এবং নানা কারণে আপনি নিজে কখনো কখনো আপনার নির্বাচনী এলাকায় যেতে না পারলেও আপনি আপনার আহ, মানে মনোনীত মানুষ দিয়ে সবসময় পাশে ছিলেন এবং সহযোগিতা করেছেন, এমন একটা রিপোর্টও আমাদের প্রতিনিধি করেছে। এটা সম্পর্কে কিছু বলবেন যে কিভাবে আপনি কিভাবে পরিস্থিতিটা সামাল দিয়েছেন ওই সময়টায়? দেখেন, ইচ্ছা থাকলেই যে কোনো উপায়েই আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন। তার প্রথম যে নিদর্শনা সেটা হলো আমার নেতাকর্মীদের মাধ্যমে। আমি সবসময় গরিব দুঃখী বিপদগ্রস্ত মানুষের পাশে ছিলাম। আর আমার ছোট ভাই সাইফুল ইসলাম হীরক, সে বিএনপি রাজনীতির সাথে জড়িত না। আমি তাকে দিয়ে মানে আমার এই খালি জায়গাটা সবসময় পূরণ করার চেষ্টা করেছি। কারণ বিগত যে 28শে অক্টোবরের পরে বিভিন্নভাবে যে হামলা মামলা, ইলেকশনের সময় যখন ইলেকশনের আগে পরে যে আগে যে অ্যারেস্ট গুলা হয়েছিল, আমার ছোট ভাই স্বয়ং প্রত্যেকের বাড়িতে বাড়িতে ফজরের আজানের পরপর যে তাদেরকে সহযোগিতা করে এসছে, তাদের বাড়িতে বাড়িতে যে টাকা পয়সা দিয়ে এসছে। কারণ সমস্ত এলাকা হলো পুরুষ শূন্য ছিল। কারণ আমি যেহেতু একজন রপ্তানিমুখী শিল্প উদ্যোক্তা, সেজন্য গভর্নমেন্ট সরকারের সবসময় মানে আমাকে ধরা আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা যতটা সহজ, খুবই সহজ। সেই হিসাবে আমি সবসময় এলাকার নেতাকর্মী এবং আমার ছোট ভাইকে দিয়ে আমি এই কাজগুলা করিয়েছি। তারপরেও ডামি নির্বাচনের আগের দিন রাত্রে আমি যদিও পালিয়ে পালিয়ে থাকতাম, তারপরেও ডামি নির্বাচনের আগের দিন রাত্রে ফ্যাসিবাদী সরকারের রোষানলে আমি প্রায় 200-250 পুলিশ সহ আমার ঢাকার রাকিন সিটি বাসা থেকে কাফরুল থানার পুলিশ এবং বিশেষ করে মিরপুর জোনের ডিসি, উনি ছিলেন, ওনার নাম জসিমউদ্দিন, ওনার নেতৃত্বেই আমাকে অ্যারেস্ট হতে হয় আর কি। তো আপনার প্রাথমিক মনোনয়ন না পাওয়ার পর আপনার পক্ষে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ হয়েছে, সভা সমাবেশ হয়েছে। এখন কি তাহলে আপনার তানোর গোদাগাড়িতে বিএনপির নেতা কর্মীরা বিভক্ত হয়ে গেল? কিছুটা তো অবশ্যই, কারণ ব্যাপারটা ঠিক এইরকম যে আপনি নেতা আর কর্মী, এই দুইটা কথা কিন্তু ব্যাপক পরিবর্তন। নেতারা পরিবর্তনশীল কিন্তু কর্মী পরিবর্তনশীল না। যে সেই হিসাবে কর্মীদের যখন চাহিদা পূরণ না হয়, তাহলে তখন তারা কিন্তু নীরব হয়ে যায়। আর যেহেতু আন্দোলন হয়েছে, আমি আন্দোলনের পক্ষে ছিলাম না, তারপরেও তারা অনেকদিন দেখার পরেই তারা আন্দোলন করেছে। সবসময়ের জন্য আমি তাদেরকে এটা আন্দোলন থেকে বিরত থাকার জন্য বলেছি। এরা যেহেতু আপনাদের কাছে এত নিউজ আছে, তাহলে নিশ্চয়ই জানেন যে তানোরে আমাদের একটা আমি তখন ঢাকায় ছিলাম, একটা আন্দোলন হয়েছিল। সেখানে অপরপক্ষ আমার নেতাকর্মীর উপরে হামলা, এখনো একজন তার হাত এবং পা ভেঙে গেছে, রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছে। তাকে গত পরশুদিনও তার অপারেশন করা হয়েছে, সমস্ত খরচ আদি আমি দিচ্ছি। আহ এই এইরকম অবস্থার ক্ষেত্রে তো বিভক্ত হওয়াটা কিছুটা স্বাভাবিক। আর ভালোবাসা হলো মানুষের কাছে অন্যরকম জিনিস। এই ভালোবাসাটা যদি কখনো উম, উম, মানে তাদের মনোভূত না হয়, তারা চাই তারটা তাদের
তাদের উপরে যেন অত্যাচার না হয়, তারা যেন সবসময় যেন বোঝে যে মানে একটা সুষ্ঠু নীতি, সুষ্ঠু আইনের মাধ্যমে তারা চলবে। সেই হিসাবে এখন বর্তমান পরিস্থিতি হাইকমান্ড জানে বা হাইকমান্ড সেটা অনুধাবন করতেছেন, পরবর্তী ডিসিশন ওনাদের কাছে। আপনাকে যদি সরাসরি প্রশ্ন করি যে যাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন মেজর জেনারেল শরীফউদ্দিন, তার থেকে আপনি কেন মনে করছেন যে আপনি বেশি গ্রহণযোগ্য হবেন এবং আপনার দ্বারা দল উপকৃত হবে? দেখেন, সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা আমার চেহারাতে আমাকে দেখলে হবে না, মানুষের, জনগণের যে রেশিও, জনগণের যে জনমত, আমি এখনো মনে করি আপনি আহ অত্যন্ত গুণীজন এবং গুণী সাংবাদিক। আমি আপনার কাছে আমি বলিষ্ঠভাবে বলতে চাই, আপনি এখনো মাঠের জরিপ করে দেখেন, দীর্ঘদিন বেশ কিছুদিন যাবত আমি এলাকায় নাই, তারপরেও 10 আনা জমা, 16 আনার ভিতরে 10 আনা জনসমর্থন আমার। তাহলে যদি 10 আনা জনসমর্থন আমার হয়ে থাকে, তাহলে আমি কেন মনোনীত হব না? আর আমার জন্য এই সিট উদ্ধার করা কেন সহজ নয়? আর দ্বিতীয় কথা হলো, প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্তির পরে কিছু কিছু নিদর্শন আছে, কিছু প্রাথমিকভাবে আহ যাকে মনোনীত করা হয়েছে, ওনাকে মনোনীত করার পরে আমার এন্টি ক্যান্ডিডেট, মানে আমাদের যে জামাতের প্রার্থী আছে, ওনারা বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছেন। এতেই বোঝা যায় যে ওনারা কত খুশি, ওনারা কেন খুশি হবে। সেই হিসাবে আমি আশাবাদী যে আমাকে যদি মনোনীত করা হতো, তাহলে নির্বিঘ্নে গোদাগাড়ি থানা রাজশাহী 1 আসন খুব অনায়াসে উঠে আসতে বলে এটা আমি আশা করি। তার মানে আপনি শঙ্কা করছেন যে যদি আপনাকে মানে যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সেটা যদি বহাল থাকে, তাহলে সেখানে জামাতের প্রার্থী লাভবান হবে, যে তার একটা সম্ভাবনা। এটা বিভিন্ন ক্ষেত্রে, আর মানুষ বলতেছে বিধায় সেটা আমিও তাই মনে করি। জনগণের কথাই আমার কথা। ফাইনালি যদি আপনার মনে করেন যদি চূড়ান্ত ভাবে আপনি মনোনীত না হন, তাহলে সেক্ষেত্রে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত কি হবে? সেক্ষেত্রে দলীয় সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, কারণ এখানে বিএনপি একটি বড় দল। মনোনয়নের ক্ষেত্রে 19-20 হতে পারে, তবে আমার কাছে একটি বার্তা আপনার মাধ্যমে পৌঁছায় দিতে চাই যে হয়তো জনপ্রিয়তার ক্ষেত্রে 19-20 থাকলে সমস্যা নাই, সে হয়তো উঠে আসবে ধানের শীষের প্রতীকের ক্ষেত্রে। কিন্তু বিতর্কিত ব্যক্তিত্ব, বিভিন্ন কাজের সাথে যদি কোনো বিতর্কিত ব্যক্তি হয়, 2024 5ই আগস্টের পরে মানুষের এবং ইয়াং সমাজের চিন্তা ভাবনা অনেক চেঞ্জ হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখানে মার্কা একটা ব্যাপার, কিন্তু ব্যক্তিও একটা বিশেষ ব্যাপার। সেই ক্ষেত্রে আমি মনে করি যে দলীয় সিদ্ধান্ত সেভাবে হওয়া উচিত, এবং আমিও দলীয় সিদ্ধান্তের বাইরে নয়, এটাই আমার কথা। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের তানোর গোদাগাড়ি নিয়ে আমাদের আলোচনা। সেখানে চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক তার মতামত বললেন। দর্শক, আমাদের এই আলোচনা ভবিষ্যতেও ভোটের লড়াই এই অনুষ্ঠান নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে, আশা করি সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।